1954 সালের নির্বাচন। 1954 সালের মার্চ মাসে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রাদেশিক পরিষদের মোট আসন সংখ্যা ছিল 309। 1953 সালের নভেম্বর মাসে আওয়ামী লীগ সহ সমমনা কতিপয় দল নিয়ে ক্ষমতাসীন মুসলিম লীগ সরকারের বিরুদ্ধে যুক্তফ্রন্ট নামে একটি নির্বাচনী জোট গঠিত হয়। ভাষা আন্দোলনের পর 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয় পূর্ব বাংলার নাগরিকদের রাজনৈতিক চেতনাকে আরও বৃদ্ধি করে। নির্বাচনের প্রাক্কালে যুক্তফ্রন্ট সর্বস্তরের ভোটারদের আকৃষ্ট করতে 21 দফা বিশিষ্ট একটি কর্মসূচি গ্রহণ করে, যেখানে বাঙালি নাগরিকদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের দিকগুলো তুলে ধরা হয়। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান, ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণ, ভূমিহীন কৃষকদের মধ্যে উদ্ধৃত জমি বিতরণ, পাট ব্যবসা জাতীয়করণ, লাহোর প্রস্তাব অনুযায়ী পূর্ব বাংলার জন্য পূর্ণ স্বায়ত্তশাসন 21 দফা কর্মসূচিতে অন্তর্ভুক্ত ছিল। এসব দাবি ছিল পূর্ব বাংলার জনগণের নাগরিক অধিকার প্রতিষ্ঠার সাথে সরাসরি সম্পর্কিত। এই নির্বাচনে যুক্তফ্রন্ট 237টি মুসলিম আসনের মধ্যে 223টি আসনে জয়লাভ করে। অন্যদিকে পাকিস্তান আন্দোলনে নেতৃত্বদানকারী দল মুসলিম লীগ মাত্র 9টি আসন পায়। 1954 সালের নির্বাচনের জয়লাভের পর শেরবাংলা একে ফজলুল হককে মুখ্যমন্ত্রী করে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করা হয়। পাকিস্তানি শাসক গোষ্ঠী যুক্তফ্রন্টের হাতে মুসলিম লীগের শোচনীয় পরাজয় মনে প্রাণে মেনে নিতে পারেনি। মাত্র 56 দিনের মধ্যে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বরখাস্ত করা হয় এবং পূর্ব বাংলায় গভর্নরের শাসন কায়েম করা হয়। স্বাধীনতার দীর্ঘ 9 বছর পর 1956 সালে পাকিস্তানের জন্য একটি সংবিধান প্রণয়ন সম্ভব হয়। এতে বাঙালিদের কতিপয় দাবি, বিশেষ করে বাংলাকে রাষ্ট্রের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তবে বেশি দিন ওই সংবিধান কার্যকর হয়নি। 1958 সালের 7 অক্টোবর জেনারেল ইস্কান্দার মির্জা কর্তৃক তা বাতিল ঘোষিত হয়। তিনি সারা দেশে সামরিক আইন জারি করেন। এর 3 সপ্তাহের মধ্যে ইস্কান্দর মির্জাকে সরিয়ে জেনারেল আইয়ুব খান ক্ষমতা দখল করেন। তিনি সর্বজনীন ভোটাধিকার ভিত্তিক পশ্চিমা গণতন্ত্রের ধারণা প্রত্যাখ্যান করে মৌলিক গণতন্ত্রের ধারণা প্রবর্তন করেন। 1959 সালের 26 অক্টোবর জেনারেল আইয়ুব খান তার মৌলিক গণতন্ত্র আদেশ ঘোষণা করেন। মৌলিক গণতন্ত্র ব্যবস্থাধীনে পাকিস্তানের উভয় অংশ থেকে 40,000 করে মোট 80,000 ইউনিয়ন কাউন্সিল সদস্য নিয়ে দেশের নির্বাচক মণ্ডলী গঠিত হয়। এদের দ্বারা রাষ্ট্রের প্রেসিডেন্ট, জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যবৃন্দ নির্বাচনের বিধান করা হয়। এই পদ্ধতিতে পরোক্ষ নির্বাচন পদ্ধতি সৃষ্টি করে নাগরিকদের প্রত্যক্ষ ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়। মৌলিক গণতন্ত্রের মাধ্যমে পরোক্ষ নির্বাচন পদ্ধতির কারণে পূর্ব বাংলার জনপ্রিয় রাজনৈতিক নেতৃত্ব নির্বাচিত হওয়ার সুযোগ হারায়। উপরন্তু আইয়ুব সরকারের কালো আইন জারি করে জনপ্রিয় রাজনীতিকদের নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখেন। আইয়ুব শাসন আমলে বাঙালিদের মধ্যে বেশি করে আলাদা জাতিগত পরিচয়ের প্রকাশ ঘটে। 1962 সালে জেনারেল আইয়ুব খান নিজস্ব ধ্যান ধারণা নির্ভর একটি নতুন শাসনতন্ত্র দেন। তাতে সংসদীয় সরকার এবং প্রাদেশিক স্বায়ত্তশাসনের ধারা বাদ দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার প্রতিষ্ঠা করা হয়। রাষ্ট্রপতিকে এই ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রেখে অসীম ক্ষমতাধর এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করা হয়। 1958 সালের পাকিস্তানের ক্ষমতা দখল করার পর থেকে 1962 সালের জুন পর্যন্ত জেনারেল আইয়ুব খানের নেতৃত্বে সামরিক শাসন বহাল থাকে। তিনি একটানা 44 মাস সামরিক আইন দ্বারা দেশ পরিচালনা করেন। রাজনৈতিক দল ও এর তৎপরতা সকল সভা সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেন। পাকিস্তানের জনপ্রিয় রাজনৈতিক নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী সহ মোট 78 জন রাজনীতিককে কালো আইনের আওতায় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কোনরূপ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখেন। 1962 সালের শরীফ শিক্ষা কমিশন রিপোর্টে 6ষ্ঠ শ্রেণী থেকে ডিগ্রি পর্যন্ত ইংরেজি পাঠ বাধ্যতামূলক, উর্দুকে জনগণের ভাষায় পরিণত করা এবং একই সাথে জাতীয় ভাষার জন্য একটি সাধারণ বর্ণমালা প্রবর্তনের চেষ্টা এবং সেক্ষেত্রে আরবির গ্রহণযোগ্যতা বিবেচনা, রোমান বর্ণমালার সাহায্যে পাকিস্তানি ভাষাসমূহকে লেখা, শিক্ষা খরচ শিক্ষার্থীদের বহন করা, ডিগ্রি কোর্সকে 3 বছর মেয়াদি করা ইত্যাদি সুপারিশ করা হয়। ছাত্ররা এই রিপোর্ট প্রত্যাখ্যান করে আন্দোলনে নামে। আইয়ুব সামরিক শাসন চলাকালীন রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। তখন কোনো সংবাদপত্র, বিশেষ করে দৈনিক ইত্তেফাক, সামরিক শাসনের বিরুদ্ধে প্রশংসনীয় ও বলিষ্ঠ ভূমিকা পালনে অবতীর্ণ হয়। সঙ্গে সঙ্গে এসব পত্রিকার কণ্ঠরোধ করতে পদক্ষেপ গৃহীত হয়। 1959 সালের সেপ্টেম্বর মাসে পূর্ব বাংলার সবচেয়ে জনপ্রিয় দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক ও মালিক তোফাজ্জল হোসেন ওরফে মানিক মিয়াকে গ্রেফতার করা হয়।
এরপর 1962 ও 1966 সালেও দুইবার তাকে গ্রেফতার করা হয়। পাকিস্তানের শুরুতে অর্থনৈতিক ক্ষেত্রে দুই অংশের মধ্যে পূর্ব বাংলার অবস্থা ছিল অপেক্ষাকৃত ভালো, কিন্তু এই অবস্থা বেশি দিন টিকে থাকেনি। ক্রমান্বয়ে দুই অংশের মধ্যে বৈষম্য সৃষ্টি এবং ব্যবধানের মাত্রা বৃদ্ধি পেতে থাকে। পাকিস্তানের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে জেনারেল আইয়ুব বিভিন্ন নীতি গ্রহণ করেন। এই নীতি আঞ্চলিক বৈষম্যের পরিমাণ না কমিয়ে বরং তা আরও বাড়িয়ে দেয়। 1968 সালের এপ্রিল মাসে পাকিস্তান পানিং কমিশনের প্রধান অর্থনীতিবিদ মাহবুবুল হক তথ্য প্রকাশ করেন যে দেশের শতকরা 66% শিল্প, 79% বীমা এবং 80% ব্যাংক সম্পদ মাত্র 22টি পরিবারের হাতে কেন্দ্রীভূত। জেনারেল আইয়ুব খানের এক দশকের শাসনামলে বিপুল পরিমাণ বৈদেশিক সাহায্য পাওয়া যায়। এর সিংহভাগ পশ্চিম পাকিস্তানে খরচ হয়। পাকিস্তানের পূর্ব অংশের পুঁজি পশ্চিম অংশে পাচার হয়ে যায়।